মর্নিং ছাত্রছাত্রীরা, আজকে আমরা উদস্থিতিবিদ্যা যে চ্যাপ্টার তার পরবর্তী ভিডিওতে এসেছি। এখানে প্রথমেই যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনল। এই ইউনল থেকে মেনলি কিন্তু অঙ্ক আসে। তো ইউনলটা কি কিছুই না, ইউয়ের মতো দেখতে একটা নল যার মধ্যে কোনো তরল আমরা রাখবো। তো একটা ইউনল আমি আঁকছি। তো এই হলো ইউনল, দেখতেই পাচ্ছ ইউয়ের মতো দেখতে। এর মধ্যে যদি একটা সেম টাইপ তরল ঢালি, ধরো জল বা পারদ কিছুটা ঢেলেছি, তাহলে সমুচ্চশীলতা ধর্মের দরুন উভয় বাহুতে কিন্তু তরল সমান হাইটই উঠে থাকবে। এইবার কোনো একটা বাহুতে অন্য একটা তরল, ধরো আগের তরলের থেকে হালকা এবং সেই তরলে মিশবে না, এমন তরল ঢেলে দিলাম, তাহলে কি হবে, এই বাহুর ওপর একটা তরল যদি ঢালি তাহলে সে এক্সট্রা বল প্রয়োগ করবে, তার ফলে এদিককার পূর্বের তরলের যে উপরিতল সেটা নেমে যাবে, আর ওদিকের উপরিতলটা সেই পরিমাণ উপর দিকে উঠে যাবে। তো সেইটা এবার আমি ছবিতে আঁকছি। তাহলে এইদিকে একটা তরল ঢেলে দিলাম, তার ফলে এই এদিককার তরল তল কিছুটা নেমে গেল। তাহলে এই হচ্ছে আমার অন্য তরলটা, এত দূর অবধি সে আছে। আর এদিকের তলটা এখানে যেটুকু নামলো এদিকে সেইটুকুনি উঠে গেল। তাহলে পূর্বের তরলটা কত দূরত্ব অবধি আছে, বর্তমানে এই দূরত্বটা অবধি আছে। তাহলে এই গেল বিষয়। এখানে কিন্তু দুটো তরলের উপরিতল কিন্তু অনুভূমিক তল বরাবর নেই, একদিকটা বেশি একদিকটা কম, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সমুচ্চশীলতা ধর্ম মানবে না। তো এই যে হাইটগুলো, এই দিকের তরলটার হাইট ধরলাম L1, আর এই যে সংযোগতল বরাবর একটা অনুভূমিক রেখা আঁকি দিলাম, তার উপরে এদিকের তরলের হাইট ধরলাম L2। বুঝতেই পারছো, এদিকে যদি এক্স দূরত্ব নামে ওদিকে এক্স দূরত্ব উঠবে, আবার এটুকুনো এক্স হবে ছবি অনুসারে, তাহলে L2 সমান কিন্তু 2x। এটা আমাদের অঙ্কে কাজে লাগবে বলবে, তোমাদের একটু জানিয়ে দিলাম। যাই হোক, এদিকে তরলের হাইট L1, ওদিকের তরলের হাইট L2। আমরা যে সংযোগতল, সেই সংযোগতল বরাবর অনুভূমিক রেখা টেনেছি তার সাপেক্ষে। এদিকের তরলের ঘনত্ব ধরো ρ1, ওদিকের তরলের ঘনত্ব ধরো ρ2। এইবার এই সংযোগতলটা যেহেতু অনুভূমিক, তাহলে সংযোগতলের ওপর যদি দুটো বিন্দু নিই, এই দুটো বিন্দুতে কী হবে, চাপ কিন্তু সমান হবে। চাপ সমান না হলে পরে কিন্তু যেদিকে বেশি চাপ সেদিক থেকে তরল কম চাপের দিকে চলে যেত। যেহেতু সামনে আছে, তাহলে এই অনুভূমিক সংযোগতলের ওপর দুটো বিন্দুতে চাপ অবশ্যই সমান হবে। তাহলে এদিকে চাপ কে দিচ্ছে, অবশ্যই L1 হাইট এবং ρ1 ঘনত্বের তরল। এখানে চাপ কে দিচ্ছে, L2 হাইট এবং ρ2 ঘনত্বের তরল। তাহলে এখানে চাপ কত বাঁদিকে, অবশ্যই L1 ρ1 G। ডান দিকে চাপ কত, L2 ρ2 G। নিশ্চয়ই দুই চাপ সমান, সেই জন্যই সামনে আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি L1 ρ1 ইজ ইকুয়াল টু L2 ρ2। আর একটু ভালোভাবে বলতে পারি L1 বাই L2 সমান ρ2 বাই ρ1। তাহলে এই ফর্মুলাটা মাথায় রাখবো, অঙ্ক করার সময় আমাদের কাজে লাগবে, এবং এটাও বুঝে গেলে যে ফর্মুলাটা কী করে এসেছে। তবে এই প্রসঙ্গে বলে রাখি যে এই বাহুতে তরল যেটুকুন নেমেছে ওই বাহুতে তরল সেটুকুনি উঠলো, এটা তখনই সম্ভব যখন সুষম প্রস্থচ্ছেদের ইউনল হবে, মানে এদিকের প্রস্থচ্ছেদও যা ওদিকের প্রস্থচ্ছেদও তাই, তখনই কিন্তু এটা হবে। আমাদের অঙ্কে আসতে পারে অসম প্রস্থচ্ছেদের ইউনল, দেখা গেল এই বাহুটা মোটা এই বাহুটা সরু, আমার ছবিতে অনেকটা সেরকমই হয়ে গেছে। যাই হোক, তাহলে সেরকম হলে পারে তখন আমরা কিন্তু এই বাহুতে যেটুকু নামবে তরল ওই বাহুতে কিন্তু সেইটুকুন উঠবে না। এইবার যদি মোটা হয় কম উঠবে, এইবার যদি হচ্ছে সরু হয় তাহলে বেশি উঠবে। এইবার সেক্ষেত্রে আমরা এদিকে নামা আর ওদিকের ওঠার মধ্যে সম্পর্কটা কিভাবে নিরূপণ করব, তার উপায় হচ্ছে এদিকে যেটুকুন আয়তনের তরল সরে যাবে, ওদিকে সেইটুকুন আয়তনের তরলই প্রবেশ করবে। তার মানে এদিককার যেটুকুন নামলো সেটা ইন্টু এদিককার প্রস্থচ্ছেদ ইজিক্যাল টু ওদিকে যেটুকুন উঠলো সেটা ইন্টু ওদিককার প্রস্থচ্ছেদ, এই দুটো সমান হবে। এইভাবে কিন্তু ওঠা নামার মধ্যে আমরা সম্পর্কটা তৈরি করতে পারবো। তাহলে সেরকম অঙ্ক আছে, আমরা দেখব। তাহলে এই গেল ফর্মুলা প্র্যাকটিসে দেখব। এইবার যেটা বইয়ে নেই সেটা হচ্ছে, যদি এরকম দুরকম তরল না থাকে, 3 রকম বা 4 রকম তরল থাকে, তখন ফর্মুলাটা কী হবে। সেক্ষেত্রে আমি আঁকছি, আবার আমি 4 রকম তরল নিয়ে আঁকছি, তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে, এবং সুষম প্রস্থচ্ছেদের ইউনলে আঁকবো।
ধরো এরকম 4 রকমের তরল আছে, ঘনত্বগুলো ধরে নিলাম ρ1, ρ2, ρ3, ρ4। এই ধরনের অঙ্ক সমাধান এবং হাইটগুলো ধরো জানি আমরা, L1 এটার হাইট, L2 এটার হাইট, L3। তখন একটা কাজ করতে হবে, সবচেয়ে নিচের যে সংযোগতল সেটা খুঁজতে হবে। ছবি অনুসারে সবচেয়ে নিচে দেখো সংযোগতল কোনটা, এই একটা, এই একটা, এই একটা, 3টে সংযোগতল দেখতে পাচ্ছি। সব থেকে নিচে সংযোগতল কোনটা, এটা। তাহলে সেই বরাবর অনুভূমিক রেখা কল্পনা করে নিতে হবে। তাহলে এই হলো সবচেয়ে নিচের সংযোগতল বরাবর অনুভূমিক রেখা। সেই অনুভূমিক রেখার উপর সেই অনুভূমিক রেখার নিচে কিন্তু এক রকমেরই তরল আছে, এই যে রোটু ঘনত্বের তরল আছে দেখতেই পাচ্ছ। তার উপরে বাঁ দিকের বাহুতে রোটু ঘনত্বের তরল কিছুটা আছে, তার হাইটটা জানতে হবে। এটা ধরো L2, তাহলে এটা L1, এটা L2, এটা L3, এটা L4। তাহলে এইরকম হাইটগুলো পেয়ে গেলাম। এবার এই সংযোগতল বরাবর যে কোনো দূরবিন্দু কি চাপ সমান হবে, তো চাপ সমান হওয়ার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এদিকে এদিকে ρ1 ঘনত্ব তরল কত চাপ দিচ্ছে, অবশ্যই L1 ρ1g, প্লাস এও চাপ দিচ্ছে L2 হাইটের রোটু ঘনত্ব তরলও কিছু চাপ দিচ্ছে, তাহলে সেটা কত, L2 ρ2g। ওদিকে চাপ দিচ্ছে কারা, L3 ঘনত্বে ρ3 ঘনত্বে L3 দৈর্ঘ্যের তরল, তাহলে L3 ρ3g প্লাস L4 কত, L4 ρ4g। নিশ্চয়ই দুই দিকের চাপ সমান হবে, তাহলে সমান করে দিলাম। তাহলে এখান থেকে কী পেলাম, L1 ρ1 প্লাস L2 ρ2 ইজ ইকুয়াল টু L3 ρ3 প্লাস L4 ρ4। তো এইভাবে আমরা ফর্মুলা তৈরি করে নেব, মাথায় রাখতে হবে। তার প্রথম কথা, এই দাগটা টানা খুব দরকারি। সবচেয়ে নিচের যে সংযোগতল সেখান থেকে অনুভূমিক রেখা টানবে, তার সাপেক্ষে হাইটগুলো দেখে নেবে, দেখে নিয়ে ফর্মুলায় ফেলে দিলে কিন্তু অঙ্কটা করা সম্ভব হবে, যতগুলোই তরল থাকুক না কেন। তাহলে আশা করি ইউনলের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এরপরে দেখবা বইয়ে ইউনল বিষয়ক কয়েকটা অঙ্ক আছে করে দেওয়া। সেই অঙ্কগুলোর মধ্যে যেগুলো তোমাদের আমি করতে বলছি সেটা হচ্ছে, প্রথম কথা, এই ইউনলের নয় এমন অঙ্ক, যেমন এই 2 নম্বর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। একটি ফাঁপা লম্ববৃত্তীয় শঙ্কু করবা এটা। তারপরে আর কিছুই নয়। 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর 3টে অঙ্ক করবা। 8 নম্বরের অঙ্কের খেয়াল করবা যে একটা ইউনলের একটা দিক সরু, একটা দিক মোটা। তো এই 3টে অঙ্ক করবা, অবশ্যই করবা। তারপরে যারা আরও ইচ্ছা আছে তারা বাকিগুলো করবা। তোমাদের বাকি যত করবা তত ভালো হবে। তা এই দেওয়া থাকলো ইউনলের বিষয়ক। এরপরে আমরা পরবর্তী টপিকে যাব। চলে আসি পরবর্তী টপিক, যেটা হচ্ছে তরলে খাড়াভাবে নিমজ্জিত তলের ওপর পার্শ্বঘাতের পরিমাণ নির্ণয়। তো ধরো একটা স্থির তরলের মধ্যে একটা তল খাড়াভাবে নিমজ্জিত আছে। এই হচ্ছে পাত্র, এই পাত্রের মধ্যে স্থির তরল আছে। আমি শুধু পাশ থেকে ছবিটা আঁকছি, 2D ছবি আঁকছি। এর মধ্যে একটা তলটার ধরো দৈর্ঘ্য হচ্ছে A আর প্রস্থ হচ্ছে B। এই তলটা খাড়াভাবে নিমজ্জিত আছে। মোট পার্শ্বঘাত তো 0 হবে, কারণ এদিক থেকে যেটুকুন ঘাত প্রয়োগ হবে উল্টো দিক থেকে সমান ঘাত প্রয়োগ হবে, মোট ঘাত 0। কিন্তু আমি শুধু মাপতে চাইছি যে কোনো এক পার্শ্বে কত ঘাত প্রয়োগ হবে। তো সমস্যা যেটা এই প্রবলেমে, সেটা হচ্ছে তরলের সমস্ত অংশ সমান গভীরতায় নেই। সবচেয়ে উপরের অংশ যে গভীরতায় আছে সেটা যদি H হয়, সব থেকে নিচের অংশ যে গভীরতায় আছে সেটা কিন্তু H প্লাস বি। তাহলে সবচেয়ে উপরের অংশ আছে H গভীরতায়, আর সব থেকে নিচের অংশ আছে H প্লাস বি গভীরতায়। ধরে নিলাম এই তরলে নিমজ্জিত আছে তার ঘনত্ব রো। তো সব থেকে উপরের যে অংশ সেখানে কত চাপ পড়ছে, অবশ্যই H রো জি। আর সব থেকে নিচের অংশে কত চাপ পড়ছে, H প্লাস বি রো জি। তো আমরা যদি ঘাত বার করতে যাই, ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। তো চাপ সঙ্গে ক্ষেত্রফল যখন গুণ করব, কোন চাপ ব্যবহার করব, সব থেকে উপরের চাপ কম আবার সবচেয়ে নিচের চাপ সবচেয়ে বেশি। তাহলে উপায় কি, মাঝামাঝি চাপ আবার মাঝামাঝি রকমের। তাহলে উপায় কি, উপায় হচ্ছে গড় চাপ করে নেওয়া। তাহলে গড় চাপ কী করে করবো, এই 2 চাপের যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এই গেল গড় চাপ। তাহলে এটা সমান কি হচ্ছে দেখো, H রো জি আবার একটা H রো জি হবে, মানে 2H রো জি প্লাস বি রো জি বাই 2। তাহলে 2H রো জি বাই 2 মানে কি, শুধু H রো জি। কথা বুঝতে না পারলে ক্যালকুলেশনটা হাতে করে দিবা। তাহলে 2H রো জি হবে বাই 2, তাহলে H রো জি। আর একটা কী হবে, বি রো জি বাই 2, বি রো জি বাই 2। আবার রো জি যদি কমন নেই তাহলে H প্লাস বি বাই 2 ইন্টু রো জি। তাহলে এই হলো উত্তর গড় চাপের। এইবার
আমরা তাহলে ঘাত বার করি, তাহলে ঘাত সমান কত হচ্ছে? ঘাত সমান তো একটু আগেই বলেছি চাপ ইন্টু ক্ষেত্রফল, এক্ষেত্রে হবে গড় চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে গড় চাপ হচ্ছে এইচ প্লাস বি বাই টু ইন্টু জি, তার সঙ্গে ক্ষেত্রফল দেখতে পাচ্ছি দৈর্ঘ্য এ প্রস্থ বি আয়তকার পাত, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এবি, তাহলে এবি গুণ করে দিলাম। তাহলে এই গেল আমাদের পার্শ্বঘাতের রাশিমালা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে সমস্যায় চলে যাব সেটা হচ্ছে পাস্কাল। পাস্কালের সূত্র তোমরা আগে থেকেই জানো যে কোনো আবদ্ধ প্রবাহী, প্রবাহী বলতে ফ্লুইড বলছি, প্রবাহী মানে কি, যে প্রবাহিত হতে সক্ষম, যেমন গ্যাস হতে পারে, তরল হতে পারে, তরলে মিশ্রিত কঠিন হতে পারে, বা গ্যাস তোমার বাতাসে মিশ্রিত ছায়ের কণাও, কার্বন কণাও হতে পারে, মানে যে ফ্লো করতে পারে সেই হচ্ছে ফ্লুইড। তো বলছে সূত্রে কি আমরা জানি, সূত্র আমরা আগেও পড়েছি যে কোনো আবদ্ধ প্রবাহীর উপর যদি কোনো একটা অংশে তুমি বল প্রয়োগ করো, সেই বল প্রয়োগের ফলে যে চাপটা প্রয়োগ হলো সেই চাপটা কিন্তু অপরিবর্তিত মানে প্রবাহীর সর্বত্র ক্রিয়া করে এবং প্রবাহী সংলগ্ন পাত্রের দেওয়ালে লম্বভাবে ক্রিয়াশীল হয়। তো এটা আমরা ছোট থেকেই পড়েছি। আর এর প্রদর্শনমূলক পরীক্ষা হিসেবে দেখবে একটা বলে সমান আকারে ফুটো করা হয়েছে বিভিন্ন অংশ, একটা জায়গায় চাপ প্রয়োগ করা হচ্ছে এবং দেখা যাচ্ছে সব জায়গা থেকেই, সব ফুটো থেকেই সমান বেগে জল বেরোচ্ছে এবং জলের বেগের অভিমুখ হচ্ছে পাত্রের মানে বলের যে তল তার সঙ্গে লম্ব দিকে। তো এর সাহায্যে পাস্কালের সূত্রের একটা প্রদর্শনমূলক পরীক্ষা করা যাচ্ছে। আর একটা পরীক্ষা করেছে, দেখবা কটা পিস্টন দেওয়া আছে, একটা পিস্টনকে চাপলে অন্য পিস্টনগুলো কিন্তু বাইরের দিকে বেরোবে। তা বুঝতেই পারছো একটা দিকে চাপ প্রয়োগ করলে অন্যগুলোর ওপর চাপ পড়ছে, যাই হোক। এবং প্রত্যেকটা পিস্টনে যদি চাপের রাশিমালা বার করি, যে একটা পিস্টনকে F1 বল প্রয়োগ করলাম, অন্য পিস্টনগুলো বেরিয়ে যাচ্ছে, অন্য পিস্টনগুলোকে আটকে মানে যাতে না বেরোয় আটকানোর জন্য F2 F3 F4 বল প্রয়োগ করা হলো। ক্ষেত্রফলগুলো এ বি সি ডি যদি হয় তাহলে প্রত্যেকটা পিস্টনের যে চাপ সেগুলো সমান হবে, অর্থাৎ F1 বাই এ সমান F2 বাই বি সমান F3 বাই সি সমান F4 বাই ডি হবে। তো এই সবগুলো আলোচনা করা আছে, পড়ে নিও। যেটা এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঘাত বৃদ্ধির নীতি। ঘাতটাকে বাড়িয়ে নেওয়া যায় এই পাস্কালের সূত্রের উপর নির্ভর করে। ঘাত বাড়ানোর অর্থ আমি কম বল প্রয়োগ করব এবং কোনো অপর কোনো স্থানে আমি বেশি বল পাবো। কি করে সেটা সম্ভব একটু আলোচনা করে নিই চলো। তা ধরো ইউ নলের মতোই নল নিচ্ছি, ইউ আকৃতি না লাগলেও একই রকম বিষয়, কিন্তু একটার ক্ষেত্রফল প্রস্থচ্ছেদ বড় আর একটা প্রস্থচ্ছেদ কম, এরকম দুটো নল আছে। এবার এরা পরস্পরের সঙ্গে ধরো যুক্ত, দেখতেই পাচ্ছ এখানে একটা দুটো নলেই কিন্তু পিস্টন লাগানো আছে। উপরে কিছু রাখার জন্য একটা স্টেজ বানানো আছে পিস্টনের উপরে। এইবার এই পিস্টনটার প্রস্থচ্ছেদ বা নলের প্রস্থচ্ছেদ ধরলাম এ আর এর ধরলাম বি। বুঝতেই পারছো বি গ্রেটার দ্যান এ, ছবি থেকে দেখতে পাচ্ছ। এখানে একটা ওয়েট চাপালাম, ওজন কত W1। তার ফলে যে চাপ উৎপন্ন হলো সেই চাপ পি সমান কি হবে বুঝতেই পারছো, বল মানে W1 বাই ক্ষেত্রফল এ। তাহলে এই চাপটা এখানে কাজ করলো। এই একই চাপ কিন্তু সর্বত্র কাজ করবে পাস্কালের নিয়ম অনুসারে, তাই এদিকেও কিন্তু পি চাপ কাজ করবে, যেহেতু ভিতরের যে ফ্লুইডটা আছে সেটা আবদ্ধ সেই জন্য। ফলে কি হবে, এই পিস্টনটা বাইরের দিকে বেরিয়ে যাবে। তো যাতে বাইরের দিকে না বেরোয় তার জন্য আটকানোর জন্য অ্যাটলিস্ট আমাকে দেখা গেল এখানে আর একটা ওয়েট চাপাতে হচ্ছে, সেটা হচ্ছে W2 ওয়েট চাপিয়ে দেখলাম এর বাইরের দিকে বেরোচ্ছে না। তা W2 সমান কি হবে, দেখো এই পিস্টনে কত চাপ প্রয়োগ হয়েছে পি, তাহলে এই পিস্টনে কত ঘাত প্রয়োগ হলো, নিশ্চয়ই পি, চাপ ইন্টু পিস্টনের ক্ষেত্রফল মানে পি ইন্টু বি, তাহলে ঘাত প্রয়োগ হলো পি ইন্টু বি। নিশ্চয়ই এই ঘাতটার সঙ্গে W2 সমান, তা সেই জন্য বাইরে বেরোচ্ছে না, তাহলে W2 সমান কি লিখছি পি ইন্টু বি। আবার পি সমান কি পেলাম W1 বাই এ, তাহলে আমি ফাইনালি কি বলতে পারলাম W2 সমান W1 ইন্টু বি বাই এ। তাহলে এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে যে প্রাপ্ত ঘাত W2 সমান প্রযুক্ত ঘাত W1 ইন্টু বি বাই এ। দেখতে পাচ্ছ বিটা এর চেয়ে বড়, আমরা তো বিটাকে এর থেকে বড়ই নিয়েছি, তাহলে সেখান থেকে কি বুঝছি W2 গ্রেটার দ্যান W1 হবে। বিটা যদি এর 100 গুণ হয় তাহলে W1 এর কি হবে 100 গুণ হবে, এই হচ্ছে বিষয়। তাহলে এইভাবে ঘাত বাড়িয়ে নেওয়া সম্ভব।
এইবার এই বিষয়টা পড়ার পরে মনে হয় তাহলে কি শক্তির সংরক্ষণ বজায় থাকলো না, অল্প শক্তি ব্যয় করে বেশি শক্তি পেলাম? আসলে কিন্তু তা নয়। আমরা বল বাড়িয়ে নিচ্ছি বটে, কিন্তু তাই বলে ভেবো না যে শক্তি বেড়ে যাচ্ছে বা শক্তি উৎপন্ন হচ্ছে, তা মোটেও নয়। শক্তি ব্যাপারটা ভাবতে গেলে আমাকে কার্যের ব্যাপারটা ভাবতে হবে, কারণ জানোই তোমরা তো কার্য শক্তি তুল্যমূল্য ব্যাপার। তার মানে আমাদের বুঝতে হবে ডান দিকের পিস্টনে কত কার্য করলাম আর বাম দিকের পিস্টনে কত কার্য পেলাম। যদি দুটো কার্য সমান হয় তাহলে অবশ্যই শক্তি সংরক্ষণটা বজায় থাকবে। আর যদি কার্য দুটো সমান না হয় তাহলে শক্তি সংরক্ষণ বজায় থাকবে না। তো এটাই আমাদের পরবর্তী টপিক, যে এক্ষেত্রে কি শক্তি সংরক্ষণ বজায় থাকছে। তো চলো সেটা নিয়ে এবার আলোচনা করি। আমি আবার নল দুটোকে আঁকছি। তো এই নলের পিস্টনটা সেই আগের মতো ক্ষেত্রফল এ, এদিকে পিস্টন আমি সংক্ষেপে আঁকছি, ক্ষেত্রফল বি, এদিকে W1 ওয়েট চাপানো হয়েছে বা W1 বল প্রয়োগ করা আছে ধরে নাও। তার ফলে পিস্টনটা নিচের দিকে নেমেছে, কতটুকু দূরত্ব নেমেছে ধরলাম এক্স। হবে কি, এই পিস্টনটা উপর দিকে উঠবে, যেটুকুন ঘাত অনুভব করবে সেটুকুন হচ্ছে W2, আমরা আগেই পেয়েছি। উপর দিকে উঠবে, কতটুকুন উঠলো সেটা হচ্ছে ধরো ওয়াই। এইবার বিষয় যেটা হচ্ছে, এই যতখানি নিচে নামবে তো কিন্তু ততখানি উপরে উঠবে না। সোজা কথা, এখান থেকে যেটুকুন আয়তনের তরল সরে যাবে, এখানে কিন্তু সেইটুকুন আয়তনের তরলই প্রবেশ করবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে কতটুকুন আয়তনের তরল সরলো না, এক্স সাইড নামলো, আর তার সাথে সাথে কত প্রস্থচ্ছেদে ক্ষেত্রফল এ, তাহলে এক্সে আয়তনের তরল এখান থেকে সরে গেল। আর ওখানে কতটুকুন প্রবেশ করলো, বুঝতেই পারছো ওয়াই বি আয়তনের তরল, নিশ্চয়ই এ দুটো সমান। তাহলে আমরা একটা সমীকরণ পেলাম, এক্স এ সমান ওয়াই বি। আচ্ছা, আর আমরা একটু আগেই পেয়েছি W2 সমান W1 ইন্টু বি বাই এ। আমরা W2 সমান পেয়েছি W1 ইন্টু বি বাই এ। এটা আমরা কিন্তু আগে থেকেই জানি। আচ্ছা, আমরা একটু অন্যভাবে ভাবনাটা শুরু করি। তাহলে দুটো সমীকরণ পেলাম, একটা হচ্ছে এক্স এ ইজ ইকাল টু ওয়াই বি, আর একটা হচ্ছে W2 সমান W1 ইন্টু বি বাই এ। ভাবি কার্য কত হলো, এখানে কত বল কাজ করেছে W1, ছবিতে একবার ফিরে আসি। W1 বল কাজ করেছে, সরণ কতটুকু হয়েছে এক্স। তাহলে এখানে কার্য কত হয়েছে W1 এক্স, আর এখানে কত কার্য হলো W2 পরিমাণ ঘাত প্রযুক্ত হয়েছে, সরণ কত হয়েছে বি, তাহলে কার্য হচ্ছে W2 ইন্টু বি। তো আমাদের প্রমাণ করতে হবে W2 ইন্টু বি ইজ ইকাল টু W1 ইন্টু এক্স, ও একটু ভুল বলছি, W2 ইন্টু ওয়াই। ঘাত প্রয়োগ হয়েছে W2 আর সরণ হয়েছে ওয়াই, তাহলে W2 ইন্টু ওয়াই কার্য পেয়েছি এখানে, আর এখানে কার্য করেছি কত W1 ইন্টু এক্স। তো যদি শক্তি সংরক্ষণ থাকে তার মানে কি, এখানে যেটুকুন কার্য করব এখানে সেটুকুন কার্যই পাবো, তাহলে W2 ইন্টু ওয়াই ইজ ইকাল টু W1 ইন্টু এক্স আমাদের প্রমাণ করতে হবে। তাহলে W2 ইন্টু ওয়াই সমান কি হচ্ছে একটু দেখি। W2 ইন্টু ওয়াই, দেখো W2 সমান পেয়েছি W1 ইন্টু বি বাই এ, লিখে দিলাম W1 ইন্টু বি বাই এ। আর ওয়াই সমান কি, ওয়াই সমান এখান থেকে বার করে নিতে পারি, ওয়াই সমান কি, ওয়াই সমান দাঁড়াচ্ছে এক্স ইন্টু এ বাই বি। তাহলে ওয়াই জায়গায় এক্স ইন্টু এ বাই বি লিখে দিলাম, দেখো বি বাই এ বাই বি কাটাকাটি হয়ে গেল, তাহলে কি থাকলো W1 ইন্টু এক্স। তাহলে প্রমাণিত হলো W2 ইন্টু ওয়াই সমান W1 ইন্টু এক্স, অর্থাৎ এই পিস্টনে যেটুকুন কাজ করলাম ও পিস্টনে সেইটুকুন কার্যই পাবো, অর্থাৎ শক্তি সংরক্ষণ বজায় থাকবে। বাস্তবে কি হবে, এখানে যেটুকুন কার্য করব এখানে তার থেকে একটু কম কার্য পাবো, কেননা ঘর্ষণ, সান্দ্রতা, বিভিন্ন রকম বাধা বল আছে, তার ফলে সম্পূর্ণ কার্য পাবো না। বাস্তবে এটা হবে। এক্ষেত্রে আমরা কোনো বাধা বল নিয়ে ভাবিনি, তো সেই জন্য শক্তি সংরক্ষণ থাকবে বলেই আমরা প্রমাণ করতে সক্ষম হচ্ছি। এখানে অনেকটা সরণ হবে, এখানে সামান্য সরণ হবে, এখানে বলটা কম সরণ বেশি, এখানে বল বেশি সরণ কম, ফলে আলটিমেটলি শক্তির সংরক্ষণটা কিন্তু বজায় থাকলো। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। ছাত্রছাত্রীরা, পাস্কালের নীতি থেকে এই যে ঘাত বৃদ্ধিটা আমরা জানতে পারলাম, যে ঘাত বৃদ্ধি হয় বা করা সম্ভব, এর সাহায্যে কিন্তু বিভিন্ন রকম যন্ত্র বানানো হয়েছে যা আমাদের বিভিন্ন কাজে লাগে, যেমন হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক লিফট, এগুলো বিভিন্ন জায়গায় আমাদের কাজে লাগে, যানবাহনে বা যানবাহনের মেনটেন্যান্সে বা বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগে। তো প্রথমে আমরা যে যন্ত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোলিক প্রেস। কি করা হয়, মেনলি প্যাকিংয়ের কাজে ব্যবহার করা হয়, যে অনেক বড় আকারের জিনিস সেটাকে চেপে ছোট করে ক্ষুদ্র জায়গায় প্যাক করার জন্য এই যন্ত্রের খুবই ব্যবহার আছে। তো যন্ত্রটা কি করে কাজ করে, বইয়ে বেশ একটু ঝামেলার ছবি আঁকা আছে, আমি একটু সহজ সরল করে ছবিটা আঁকছি। তো মেন ব্যাপার হচ্ছে দুটো সিলিন্ডার আছে,
একটা বড় আর একটা ছোট। তো বড় সিলিন্ডারের সঙ্গে ছোট সিলিন্ডারটা অবশ্যই যুক্ত আছে, তো এই আমি যোগ করে দিলাম। ছোট সিলিন্ডারটা অনেকটা টিউবওয়েলের মতো ব্যবস্থা আছে, মানে এখানে একটা হ্যান্ডেল আছে, এর সাপেক্ষে ঘুরতে পারে, আর তার সঙ্গে হ্যান্ডেলটার সঙ্গে কিন্তু পিস্টনটা যুক্ত হয়ে আছে। ক্ষেত্রফল ধরে নিলাম এ, আর এখানে আমি বল প্রয়োগ করছি ডাব্লু, এখানে যে বলটা পাচ্ছি সেটা হচ্ছে ধরো এফ, আর এখানে আছে বড় পিস্টনটা, বড় পিস্টনে যে বল পাচ্ছি সেটা ধরো এটা F1 দিয়ে দিচ্ছি, এটা F2 দিয়ে দিচ্ছি। আর এর মাথায় একটা ফ্রেম লাগানো আছে, সেই বড় পিস্টনটার উপরে একটা কিছু রাখার জায়গা আছে, বুঝতেই পারছো। এটা পিস্টন উঠলে এটা উঠবে, আর যে বস্তুগুলোকে চেপে ছোট করতে হবে সেগুলোকে এখানে রেখে দেওয়া হয়, এই সেই বস্তু। এটা উপরে উঠলে কি হবে, চেপে ছোট হয়ে যাবে। আর এখনো আরও কিছু ব্যবস্থা এখানে আছে, সেটা হচ্ছে আর একটা নল লাগানো আছে, সেই নলটা অবশ্যই নিচে একটা জলাধারের সঙ্গে যুক্ত, সেই নলে একটা স্টপ কক লাগানো আছে, বন্ধ অবস্থায় থাকে। আর এর ক্ষেত্রে এখানে কি হচ্ছে, একটা ভাল্ব লাগানো আছে, আর এখানে আর একটা ভাল্ব লাগানো আছে, এটাও সেই জলাধারে যাবে, যে জলাধারের কথা একটু আগে আলোচনা করছিলাম। তাহলে পুরো ব্যবস্থাটা কিন্তু জলাধারের সঙ্গে যুক্ত। এখানে জলাধার হোক বা অন্য কোনো তরল যদি ব্যবহার করে, সেই তরল এখানে ভর্তি আছে, আর এইসব এলাকাগুলোতেও সেই তরলেই ভর্তি। তাহলে এই গেল সম্পূর্ণ ছবি, এইভাবে তোমরা আঁকতে পারো। আর দুটো কারণে ঘাত বৃদ্ধি হয়, একটা লিভার ব্যবস্থার সাহায্যে, যেটা এই দণ্ডটা আসলে লিভার হিসেবে কাজ করে, আর একটা হচ্ছে পাস্কালের নিয়ম অনুসারে। এই পিস্টনের ক্ষেত্রফল এ দিলাম, এই পিস্টনের ক্ষেত্রফল আগের মতোই বি দিলাম। এবার লিভার ব্যবস্থার কথা ভাবলে এখান থেকে একটু লম্ব এই রেখা বরাবর আঁকলাম, আলম্ব বরাবর। সেখান থেকে যে বাহুতে বল প্রয়োগ করছি, বল বাহুর দূরত্ব ধরলাম, বই অনুসারে দেওয়া আছে ওয়াই, তো আমি ওয়াই ধরলাম। আর যেখানে ভার বা বাধা আছে সেই দূরত্বটুকুন ধরলাম এক্স। তো বুঝতেই পারছো লিভারের নিয়ম অনুসারে কি, বল ইন্টু বল বাহু সমান ভার ইন্টু এই ভার বাহু বা রোধ বাহু। তাহলে যে ডাব্লু প্রয়োগ করলাম, ডাব্লু ইন্টু ওয়াই সমান আমরা এদিকে কত বল পেয়েছি, F1, তাহলে F1 ইন্টু এক্স লিখতে পাচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি F1 সমান কি, ডাব্লু ইন্টু ওয়াই বাই এক্স, এটা আমরা পেলাম। এরপরে চলে আসি পাস্কালে ঘাত বৃদ্ধি নীতিতে। এখানে যে ঘাত পাবো F2, আর এখানে যেটা প্রয়োগ করেছিলাম F1, তার মধ্যে সম্পর্ক কি, F2 সমান F1 ইন্টু বড় ক্ষেত্রফল মানে B বাই A। একটু আগে আমরা এটা পেয়েছিলাম, F1 F2 না পেলে এই ধরনের সমীকরণ আমরা পেয়েছি ঘাত বৃদ্ধিতে। এইবার F1 সমান আবার ডাব্লু ইন্টু ওয়াই বাই এক্স, তাহলে ডাব্লু ইন্টু ওয়াই বি বাই এক্স এ। F2 সমান এটা আমরা পেলাম, F2 সমান ডাব্লু ইন্টু ওয়াই বি বাই এক্স এ। তা এই গেল ফর্মুলা। বুঝতেই পারছি ওয়াই আর বি এক্স এবং এর থেকে অনেক বড়, তাহলে F2টা ডাব্লুর চেয়ে বড় হবে, তাহলে আমি কম বল প্রয়োগ করে বেশি বল পেলাম, অর্থাৎ ঘাত বৃদ্ধি করা সম্ভব হলো। তাহলে এই গেল প্রেস। তাহলে এইবার আমি ব্যাপারটা কি, আমি এখানে এই হ্যান্ডেলটাকে অনেকটা নামালাম, এখানে অনেকটা স্মরণ হলো, কিন্তু এখানে সামান্য স্মরণ হলো। সামান্য স্মরণ হলে কিন্তু প্রেস করতে পারবে না উপযুক্ত পরিমাণে। তো সেই জন্য কি হয়, এই ভালভের ব্যবস্থা থাকে। হ্যান্ডেলটাকে যে তুলবো, প্রথমে ভাবি হ্যান্ডেলটাকে যে নামালাম, চাপ বাড়লো, এই ঠেলাকে এই ভালভটা খুলে গেল এবং চাপটা এই পাত্রে আসতে সক্ষম হলো, এটা একটু উঠলো। এবার হ্যান্ডেলটাকে যে তুলে নিলাম কলের হ্যান্ডেল তোলার মতো, সঙ্গে সঙ্গে এখানে চাপ মুক্তি ঘটলো, সঙ্গে সঙ্গে এখানে বেশি চাপ তরল এদিকে আসার চেষ্টা করছে, এই ভাল্ব আটকে গেল, আসতে পারলো না। কিন্তু এই ভাল্বটা আবার খুলে গেল, নিচের আধার থেকে তরল উঠে এই পাত্রে আসলো। আবার হ্যান্ডেলটাকে নামালাম, আগে ঘটনা ঘটবে, এখানে চাপ বাড়বে, এটা উপরে উঠবে। এরকম বারবার কল টেপার মতো করে হ্যান্ডেলটা ওঠানো নামানো করলে এটা ধীরে 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 উঠতে থাকবে এবং একসময় যথেষ্ট পরিমাণ প্রেস করে এটাকে ছোট করে দেবে। তো এই কাজ হয়ে গেল। কাজ হওয়ার পর আগের অবস্থায় ফেরত কী করে আনবো, এখানে চাপ মুক্তি কী করে ঘটাবো, এখানে তো ভাল্ব সিস্টেম আছে, ভাল্বটা তো কখনোই খুলবে না। তো তখন এই স্টপ ককটা খুলে দেবো। স্টপ কক খুললে খুললে পরে কী হবে, এখান থেকে তরল একদম নেমে গিয়ে এই পাত্রে আধারে ফেরত যাবে, ফলে এটা আস্তে 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 নেমে আগের অবস্থায় আবার ফেরত চলে আসবে। তাই এই গেল মোট বিষয়, কার্যনীতিটা। আর আমার ঘাত কী করে বাড়ছে তার ক্যালকুলেশন কি সেটা অলরেডি করিয়ে দিয়েছি। তাহলে যান্ত্রিক সুবিধা কত, যান্ত্রিক সুবিধা অবশ্যই কত পেলাম বাই কত দিলাম, মানে F2 পেয়েছি আর ডাব্লু দিয়েছি, মানে F2 বাই ডাব্লুটাই হচ্ছে যান্ত্রিক সুবিধা। F2 বাই ডাব্লু সমান কি, ওয়াই বি বাই এক্স এ। তাহলে যান্ত্রিক সুবিধা সমান ওয়াই বি ইন্টু এক্স এ মাথায় রাখতে হবে। তাহলে এই গেল আমার যা হাইড্রোলিক প্রেস। যদি হাইড্রোলিক লিফট বলো একই ব্যবস্থা, এখানে
গাড়ি রাখা হচ্ছে এখানে ওই রকম আগের যে ব্যবস্থাটা বলছি, আগের ব্যবস্থা দেখে বললে সুবিধাটা বেশি হবে। দেখো আগের ব্যবস্থার ছবি আঁকা আছে, এই যে M1 M2 ফ্রেম যদি খুলে দিই তাহলে কি হবে, প্রেস করবে না, বরং এটাকে আস্তে আস্তে উপর দিকে তুলে দেবে। তাহলে সেটাই হয়ে গেল তোমার হাইড্রোলিক লিফট। আর যদি হাইড্রোলিক ব্রেকের কথা ভাবা হয়, যেটা মোটরসাইকেলের ডিস্ক ব্রেকে বা গাড়িতে বর্তমানে ট্রেনে ব্যবহার করা হয়, সেটা হাইড্রোলিক ব্রেকটা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছি এখানে একটা পিস্টন আছে যেটা ব্রেকের পাদানিতে যুক্ত, সেই পিস্টন নলের মাধ্যমে চাকার ভিতরে আবার একটা ছোট্ট পিস্টন আছে, সেই পিস্টনের সঙ্গে দুটো ব্রেক শু যুক্ত, এই বৃত্তচাপের মতো অংশ দুটো ব্রেক শু। তো এখানে যদি আমি চাপ প্রয়োগ করি তাহলে সেই চাপ সঞ্চালিত হবে এই পিস্টনে, এবং এই দুটো পিস্টনের উপর ঘাত প্রয়োগ হবে এবং ব্রেক শু দুটো বাইরের দিকে বেরোনোর চেষ্টা করবে এবং এই চাকার ভিতর দিকে আটকে যাবে, ফলে ব্রেক ধরবে। আবার এখানে চাপ মুক্তি ঘটালে পরে আবার ব্রেকটা আগের অবস্থায় ফেরত আসবে, স্প্রিংয়ের সাহায্যে টান খেয়ে আবার আগের জায়গায় ফেরত আসবে, ফলে ব্রেক ছেড়ে যাবে। তো এই ব্যবস্থার সুবিধা কি, আমরা ওই তারের ব্রেক তার সহজে কেটে যেতে পারে, ঘর্ষণের ব্যাপারে ঝামেলা আছে। আর এখানে কি তার এই নলটাকে আঁকিয়ে মাকিয়ে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, যত ইচ্ছা তারের সঙ্গে যুক্ত করতে পারি, ফলে অনেক বেশি সুবিধাযুক্ত। এবং এই পিস্টনের ক্ষেত্রফলটার হেরফের ঘটিয়ে আমি কম বেশি মানের বল এই চাকার ভিতরে উৎপন্ন করতে পারবো। তাহলে এই হলো আমার হাইড্রোলিক ব্রেক, পড়ে নিও। তাহলে আমরা এতদূর অবধি পড়বো, তাহলে এতদূর অবধি পড়া থাকলো, ভালো করে পড়বা, অসুবিধা হলে গ্রুপে জানাবে। তাহলে আজকে এতদূরই, পরের ভিডিও দেখা হবে।